আচ্ছা, মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসে আজকে আমরা যে থিওরেমটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সোয়ার্টজ থিওরেম। মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসে আমরা মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে এর আগে তো আলোচনা করেছি, এবং সেখানে এফ অফ এক্স ওয়াই এবং এফ অফ ওয়াই এক্স আমি বারবার বলেছি যে সবসময় যে সমান হবে তার কোনো মানে নেই। কোন একটা এফ অফ এক্স ওয়াই, এফ এর যে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো রয়েছে অ্যাট সাম পয়েন্ট এ বি, দ্যাট ইজ আমরা বলতে পারি ডেল টু এফ। সবসময় আমি বলেছি ডান দিক থেকে বাঁ দিকে ভাবতে, অর্থাৎ ডেল এক্স ডেল ওয়াই, আগে ডেল ওয়াই দেন তারপর ডেল এক্স হয়েছে। তো এই মিক্স পার্শিয়াল ডেরিভেটিভ করলাম অ্যাট দি পয়েন্ট এ বি, এ বি পয়েন্টে, এবং আরেকবার ধরছি হচ্ছে এফ অফ ওয়াই এক্স করছি অ্যাট দি পয়েন্ট এ বি, তার মানে হচ্ছে ডেল টু এফ। যেহেতু এক্স এর উপর ওয়াই রয়েছে, সবসময় ডান দিক থেকে বাঁ দিকে এক্স এক্স এর উপর ওয়াই রয়েছে, তার মানে আগে ডেল এক্স হয়েছে তারপর কিন্তু ডেল ওয়াই অ্যাট দি পয়েন্ট এ বি। তো এই দুটো হলো এফ এর মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভস, এফ এক্স ওয়াই এবং এফ ওয়াই এক্স। বাট এই দুটো মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু আমরা যা মেনলি মোটামুটি অঙ্কের ক্ষেত্রে যে ফাংশন গুলো নিয়ে ইউজ করি সেগুলোতে সবই সমান থাকে, দুটোই সমান থাকে। কিন্তু তাই কেউ যদি ভুল করে উল্টো বার করে তাতে কোনো আমাদের যায় আসবে না, মানে ভুলটা বোঝা যাবে না, ধরা পড়বে না। কিন্তু সবসময় যে এফ এক্স ওয়াই এবং এফ ওয়াই এক্স সমান হবে তার কোনো মানে নেই। তার জন্য যে থিওরেম দুটো রয়েছে সেটা হচ্ছে ইয়ংস থিওরেম এবং সোয়ার্টজ থিওরেম, যে সেখান সেই কন্ডিশন থেকে আমরা বুঝতে পারি যে কখন এফ এক্স ওয়াই এবং এফ ওয়াই এক্স এর দুটো ভ্যালু একটা পয়েন্টে সমান হবে। তো সেই রিলেটেড যে আজকে যে থিওরেমটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সোয়ার্টজ থিওরেম। সেটা হলো সোয়ার্টজ থিওরেম। এর আগে আমাদের ইয়ংস থিওরেম নিয়ে আলোচনা করা হয়ে গেছে, আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে সোয়ার্টজ থিওরেম। এবং সেটা দেখার পর দেখবো যে সোয়ার্টজ থিওরেমের উল্টোটা, অর্থাৎ কনভার্সটা, সেটা সঠিক কিনা, মানে কনভার্সটা ট্রু কিনা, মানে সোয়ার্টজ থিওরেমটা কি ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া নাকি একটা জাস্ট সাফিসিয়েন্ট কন্ডিশন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো তার জন্য সোয়ার্টজ থিওরেমের যে স্টেটমেন্টটা সেটা আমরা অবশ্যই মনে রাখবো। কখনো যদি বাই চান্স স্টেট অ্যান্ড প্রুফ সোয়ার্টজ থিওরেম দেয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে যদি স্টেটমেন্টটা মুখস্থ না থাকে। আমি যদি শুধুমাত্র প্রমাণটা দেরি করে যাই অথবা স্টেটমেন্টটাই ঠিক করে জানি না, তাহলে কিন্তু সেক্ষেত্রে নাম্বার পেতে অসুবিধা হয়ে যাবে। তো তার জন্য আমরা সোয়ার্টজ থিওরেমের স্টেটমেন্টটা অবশ্যই মনে রাখবো। সেই থিওরেমের স্টেটমেন্টটা কি? লেট এফ বি এ রিয়েল ভ্যালুড ফাংশন, be a real valued function defined, let f be a real valued function defined on an open set, on an open set S, which is a subset of R2, because আমরা এখানে টু ভ্যারিয়েবলের জন্য সোয়ার্টজ থিওরেম ডিফাইন করছি। তাই এফ এর যে ডোমেনটা হবে, যে এস সেটটা হবে, সেটা অবভিয়াসলি সাবসেট অফ আর টু হবে। যেমন রিয়েল অ্যানালিসিসে যে ডোমেন গুলো হয় সেগুলো সবাই আর এর সাবসেট, সেরকম এখানে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসে টু ভ্যারিয়েবলের জন্য যে ফাংশন গুলো আমরা ডিফাইন করছি সেই ফাংশন গুলোর ডোমেনটা আর টু সাবসেট হবে অবভিয়াসলি। এবার এস থেকে আমি একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, জাস্ট লেট এ কমা বি বিলংস টু এস, বিলংস টু এস। যে পয়েন্টে আমরা মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো দেখবো সেগুলো সমান কি অসমান। ঠিক আছে, নিচে লিখে এখানটা ধরবে না, লেট এ কমা বি বিলংস টু এস। এবার কিছু কন্ডিশন আমি এখানে অ্যাপ্লাই করছি, মানে যে কন্ডিশন গুলোর উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সমান কিনা। অর্থাৎ সোয়ার্টজ থিওরেমের যে হাইপোথিসিস গুলো রয়েছে, যে কন্ডিশন গুলো রয়েছে, যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে যেগুলো এফ কে স্যাটিসফাই করতে হবে তার মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ গুলোকে সমান করার জন্য, সেই কন্ডিশন দুটো কি কি? দুটো কন্ডিশন হবে আমাদের। একটা কন্ডিশন হচ্ছে এফ এক্স এক্সিস্ট, এফ এক্স এক্সিস্ট ইন এ নেইবারহুড, ইন এ নেইবারহুড অফ এবি। কোন একটা নেইবারহুড অফ এবি পাবো যার মধ্যে এফ এক্সটা এক্সিস্ট করবে। অ্যান্ড দ্বিতীয় যে কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করতে হবে, দ্বিতীয় যে কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করতে হবে এফ কে, সেটা হলো এফ এক্স ওয়াই ইজ কন্টিনিউয়াস, ইজ কন্টিনিউয়াস
at the point AB, at AB, তাহলে AB পয়েন্টের কোন একটা নেভারহুডে fx কে এক্সিস্ট করতে হবে, জাস্ট এক্সিস্ট করতে হবে। অ্যান্ড fxy কে যদি কন্টিনিউয়াস হয়, fxy যদি কন্টিনিউয়াস হয়, তাহলে fxy ab আর fyx ab কিন্তু সমান হবে, অর্থাৎ fyx তো এক্সিস্টও করবে এবং সেটা সমানও হবে। দেন fyx then fyx exist at ab and not only that fyx ab যা হবে fxy ab ও তাই হবে, অর্থাৎ fxy ab is equal to fyx ab হবে। This is the statement for the Schwarz theorem for equality of mixed partial derivatives of f। কোন একটা পয়েন্টে ab পয়েন্টে fxy এবং fyx সমান হবে, তাহলে ক্রাইটেরিয়াটা জাস্ট সুন্দর একটা ক্রাইটেরিয়া, সেটা বলছে fx টা এক্সিস্ট করতে হবে ab নেভারহুডে এবং fxy টাকে কন্টিনিউয়াস হতে হবে ab পয়েন্টে, তাহলেই fyx ab পয়েন্টে এক্সিস্ট করবে। অ্যান্ড নট অনলি দ্যাট, fyx তো ab পয়েন্টে এক্সিস্টও করলো এবং সেটার ab পয়েন্টে যে ভ্যালু দেবে fxy ab ও সেই ভ্যালুই দেবে। এটা হচ্ছে শর্টস থিওরেমের স্টেটমেন্ট। আচ্ছা, এই স্টেটমেন্টটাকে আমাদের এবার প্রমাণ করতে হবে শর্টস থিওরেমের। সেখানে আমরা একদম at ফার্স্ট বলেছি let f be a real valued function defined on an open set is subset of R2। তো আমাদের হাইপোথেসিস অনুযায়ী এখানে এটুকুনি বুঝতে পারছি যে fx টা ab এর কোন একটা নেভারহুডে এক্সিস্ট করবে, সামথিং ধরে নিলাম ডেল্টা নেভারহুডে এক্সিস্ট করবে। ab পয়েন্টকে ঘিরে ডেল্টা রেডিয়াসের কোন একটা নেভারহুড পাবো, যেই নেভারহুডের মধ্যে fx টা ধরলাম এক্সিস্ট করলো। ঠিক আছে, যদিও ডেল্টাটা খুব একটা যে কাজে লাগবে তা নয়, কিন্তু তা আমি ডেল্টা নেভারহুড ধরে নিচ্ছি। তাহলে এখানে লিখি by our hypothesis by our hypothesis fx exists in some neighborhood n which is equivalent to n ab delta of ab, and শুধু fx নয়, যেহেতু fxy টা ডিফাইন্ড এখানে, তার মানে fy টাও আগে তো fy ডিফাইন হয়েছে তারপর fx হয়েছে। fyx মানেটা কি? fyx মানে আগে fy, তাকে আবার ডেল ডেল x করলে তবে fxy টা পাবো, এবং সেটা কন্টিনিউয়াস বলে হয়েছে নিশ্চয়ই, সেটা ডিফাইন হয়েছে, fxy টা নিশ্চয়ই ডিফাইন্ড। তাহলে ডিফাইন্ড যখন, তখন অবশ্যই আমরা এখান থেকে লিখতে পারি and fx তো বলে দিয়েছি, and fy fxx fyx yy all exist in n, because এখান থেকে কি করে এক্সিস্টেন্স গুলো পাচ্ছি, fx টা যে এক্সিস্ট করবে n এর মধ্যে সেটা আমাদের কোয়েশ্চেনে বলা আছে। তাহলে একটা হলো। দ্বিতীয়ত fy টা এক্সিস্ট না করলে fxy টা যেহেতু কন্টিনিউয়াস বলেছে, তার মানে fxy টা এক্সিস্ট করছে, আর fxy টা এক্সিস্ট করছে মানে অবভিয়াসলি fy টা ডিফাইন্ড হয়েছে, তারপর তার উপর fx চেপেছে, fy টা ডিফাইন্ড হয়েছে তারপর তার উপর ডেল ডেল x হয়েছে, তাই fy টাও এক্সিস্ট করছেই, আদারওয়াইজ এটা কন্টিনিউয়াস হওয়া দূরের কথা, এটা এক্সিস্টই করতো না। আর থার্ড যেটা বলেছে fxx, যেহেতু fx এক্সিস্ট করছে তাহলে একই ডোমেনে fxx এক্সিস্ট করতে কোনো ব্যাপার অসুবিধা হবে না, বিকজ দুটোই x এর রেসপেক্টে। xy এবং yx এর মধ্যে আমাদের প্রশ্ন উঠতে পারে, কিন্তু fxx অবশ্যই ডিফাইন্ড হয়ে যাবে যদি fx টা ডিফাইন্ড থাকে। অ্যান্ড ইন সিমিলার ওয়ে fy যেহেতু ডিফাইন্ড, fy যেহেতু এক্সিস্ট করছে, তাই তার উপর যদি আবারও একবার y করি, আরো 10 বার y করি, তাতেও সেটা ডিফাইন্ড হবেই, তাতেও সেটা এক্সিস্ট করবেই।
তাই সেই রেসপেক্টে আমরা সেই কনসেপ্ট দিয়ে লিখলাম যে এই নেবারহুডের মধ্যে শুধুমাত্র এফএক্সটা এক্সিস্ট করেছে, এবং তাই নয়, এফ ওয়াই, এফ এক্স এক্স, এফ ওয়াই ওয়াই প্রত্যেকেই এক্সিস্ট করবে এই নেবারহুডে, এই এন এর মধ্যে। এবার আমি প্রমাণের দিকে চলে আসি। তো প্রমাণের জন্য একটা পয়েন্ট আমরা এখান থেকে নেব। কোথা থেকে নেব? নেবারহুড থেকে নেব। কিভাবে নেব? এইচ এবং কে দিয়ে নেব। এইচ এবং কে দিয়ে নিতে হবে। লেট এইচ নট ইকুয়ালস টু 0, কে নট ইকুয়ালস টু 0 be chosen such that a comma h মানে a plus h comma b plus k belongs to the neighborhood n, নেবারহুডে যেন a plus h b plus k টা থাকে। ঠিক আছে, আমি একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে প্রমাণটা করছি, কারণ যথেষ্ট এই প্রমাণগুলো, এই দুটো প্রমাণ, ইয়ংস থিওরেম এবং সোয়ার্টজ থিওরেমের প্রমাণ কিন্তু একটু চাপের প্রমাণ আছে, তো সেটাকে একটু ধরে ধরে বলছি আমি এখানে। a plus h b plus k belongs to the neighborhood n। এবার আমরা একটা ফাংশন ডিফাইন করব। লেট আস ডিফাইন, যদি দুটো থিওরেমের প্রমাণ প্রায় সেম, দুটো থিওরেমের প্রমাণ প্রায় সেম, let us define a function, let us define a function f of h comma k। ইয়ংস থিওরেমে আমাদের শুধুমাত্র h দিয়ে ডিফাইন করতে হয়, এখানে h comma k দিয়ে ডিফাইন করতে হবে সোয়ার্টজ থিওরেমে। f of h k is equals to, ডিফাইনটা কিভাবে করছি না, f of a plus h comma b plus k minus f of a comma b plus k। এখনো শেষ হয়নি, আমাদের ডেফিনিশনটা আরো আছে। এফ অফ এ প্লাস এইচ বি প্লাস কে মাইনাস এফ অফ এ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ অফ এ বি। একদম যেভাবে ডিফাইন করলাম এই ডেফিনিশনটা মনে রাখতেই হবে, আদারওয়াইজ এর পরবর্তী যে স্টেপস গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা করতে পারবো না যদি এটা গুলিয়ে যায় কোনোভাবে। এটা অবশ্যই আমাদের এখানে মনে রাখতেই হবে। সেটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ বি প্লাস কে, প্রথম কম্পোনেন্ট দুটোতে বি প্লাস কেটাকে সেম রেখেছি, অ্যান্ড সেকেন্ড কম্পোনেন্ট দুটো থেকে বিটাকে সেম রেখেছি। ফার্স্ট দুটো কম্পোনেন্ট আমি বি প্লাস কে লিখেছি, আর এক্স এর পোর্শনে লিখেছি হচ্ছে এ প্লাস এইচ এবং এ। অ্যান্ড সেকেন্ড যে ইয়েটা আমি করেছি, যে টার্মটা আমি লিখেছি, সেখানে বিটাকে সেম রেখেছি ওয়াই এর জায়গাতে, এবং এক্স এর জায়গাতে এ প্লাস এইচ, আর এক্স এর যে জায়গাটা সেটা কিন্তু এ প্লাস এইচ এবং এই আছে। আচ্ছা, তো এরকম যদি হয় তাহলে সেই রেসপেক্ট আমি এখান থেকে কি বলতে পারছি, এরকম যদি ফাংশনটা ডিফাইন করি, আমি এই ফাংশনটাকে এইটুকুনি পোর্শনকে আমি জি বি প্লাস কে নাম দিচ্ছি, এইটুকুনি পোর্শনকে আমি নাম দিচ্ছি হচ্ছে, যেহেতু বি প্লাস কে এটা সেম আছে এখানে, তাহলে এটা জি বি প্লাস কে মাইনাস, এখানে যেহেতু বিটাকে সেম রেখেছি তাই আমি পরে জিটাকে ডিফাইন করে দিচ্ছি। আমি এটা ধরে নিচ্ছি ওয়ার জি ওয়াই ইকুয়ালস টু, আমি একই রকম ভাবে লিখবো ইয়ংস থিওরেম এবং সোয়ার্টজ থিওরেম, যাতে করে একটা পড়লে আরেকটা যাতে আমাদের সহজেই মনে থেকে যায়। জি অফ ওয়াই ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ, আর এটা দেখ এ প্লাস এইচ এবং এটা কিন্তু দুটোর ক্ষেত্রে মানে এইভাবে চেঞ্জ হচ্ছে, আর যখন আমি জি বি ডিফাইন করছি তখন বিটা বি থাকছে, বি প্লাস কে ডিফাইন করলে বি প্লাস কেটা বি প্লাস কেই থাকছে, মানে জি অফ ওয়াই ডিফাইন করলে জি অফ মানে বি পোর্শনটা ওয়াই হয়ে যাচ্ছে। জি অফ ওয়াই ডিফাইন করলাম, এটা থেকে যদি বুঝি তাহলে কি বুঝতে পারছি, এটা থেকে বুঝলে আমরা এ প্লাস এইচ আর এ হবে, আর বি এর পোর্শনে ওয়াই চলে আসবে, আর কিছুই না। তাহলে এ প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এ কমা ওয়াই। জিবি যদি এরকম দেখতে হয় তাহলে জি ওয়াই এরকম, ফর অল ওয়াই, ফর অল ওয়াই বিলংস টু কোথায়, ওয়াই এর রেঞ্জটা হচ্ছে বি থেকে বি প্লাস কে। ওয়াই এর যে রেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে, যেহেতু ওয়াই পোর্শন, ওয়াইটা যেহেতু আমি এখান থেকে ডিফাইন করছি, তার মানে বি থেকে বি প্লাস কে,
অথবা বি প্লাস কে থেকেও কিন্তু বি হয়ে যেতে পারে যদি কেটা নেগেটিভ হয়। কেটা কিন্তু জাস্ট নন জিরো বলা আছে, এইচটা কিন্তু নন জিরো বলা আছে, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। যদি নেগেটিভ হয় দেন বি প্লাস কে বি এর থেকে ছোট হয়ে যাবে, এবং ইন্টারভেলে কিন্তু এ থেকে বি বলা মানে এটা ছোট বিটা বড়। তাই বি প্লাস কে যদি ছোট হয়ে যায় তাহলে বি প্লাস কে থেকে বি নিতে হবে। তাহলে এখানে লিখে দেবো অর দিস অ্যাকর্ডিং অ্যাজ, অ্যাকর্ডিং অ্যাজ কে গ্রেটার দ্যান জিরো অর কে লেস দ্যান জিরো। কে যদি নেগেটিভ হয় তাহলে এটা নেবে। এটা একবার ইয়ে স্টেট করবো, বাকি ক্ষেত্রে আমরা বি কমা বি প্লাস কে নিয়েই চলবো অ্যাজ ইউজুয়াল। তো এটা হয়ে গেল আমাদের কাছে জি, এটা হয়ে গেল আমাদের কাছে জি অফ ওয়াই। তখন জি অফ ওয়াই যদি এরকম দেখতে হয়, এ প্লাস এইচও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, তাহলে জি অফ ওয়াই যদি এরকম দেখতে হয় তাহলে আমি জি ড্যাশ ওয়াই বলতে চাই মানে জি ইজ এ ফাংশন অফ ওয়াই অনলি। আমি জাস্ট কথাটাকে একটু লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। সিন্স জি ইজ এ ফাংশন অফ ওয়াই অনলি অ্যান্ড, তার মানে জি কে যদি ড্যাশ করি, এখানে লেখার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। জি কে যদি ড্যাশ করা হয় তাহলে এফ কে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও এফ ওয়াই চলে আসবে, বিকজ এফ এর মধ্যে কিন্তু এক্স পোর্শনও আছে ওয়াই পোর্শনও আছে, কিন্তু এ প্লাস এইচটা কনস্ট্যান্ট যেহেতু ডেরিভেটিভটা শুধুমাত্র ওয়াই এর রেসপেক্টে হচ্ছে। এক্স পোর্শনটাকে আমি ইনকেস এখানে ফিক্সড করে দিয়েছি, কিন্তু এফটা তো অ্যাকচুয়ালি দুটো ভ্যারিয়েবলের ফাংশন ছিল, এক্স এবং ওয়াই, সেটা তাই এফ ওয়াই করলেই আমরা জি ড্যাশ ওয়াই পেয়ে যাবো। তাহলে g is a function of y only and f of y, f of y না fy is fy exist in n। fy টা কিন্তু এখানে n নেবারহুডে এক্সিস্ট আমি প্রথমেই স্টেট করে দিয়েছি। fy fxx fyy প্রত্যেকেই এক্সিস্ট ইন দি নেইবারহুড n। তাহলে this implies g is a function of y only and, তার মানে এফ আই এর উপর ডিপেন্ড করে জি টা বেরিয়ে যেত, জি এর ড্যাশটা বেরিয়ে যেত, জি এর ডিফারেন্ট ডেরিভেটিভটা বেরিয়ে যেত, এবং এফ আইটা এক্সিস্ট, তার মানে অবভিয়াসলি জিটা ডিফারেন্সিয়েবল। জিটাকে ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য আর কিছুই দরকার নেই। জি ইজ ডিফারেন্সিয়েবল অন, কোথায় না জি এর যে ডোমেন সেখানে ওয়াই গুলো কোথায় রয়েছে, বি থেকে বি প্লাস কে তে, তাহলে বি কমা বি প্লাস কে। তো জি যদি ডিফারেন্সিয়েবল ফাংশন হয়ে যায় অনেক ক্লোজড ইন্টারভেল, তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা তারপর ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে পারছি, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করা যাবে। তাহলে দেয়ার ফোর দেয়ার ফোর বাই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, যেটাকে আমরা সংক্ষেপে এলএমভিটি বলে থাকি, তো সেই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম অনুযায়ী দেয়ার এক্সিস্ট একটা থিটা আমরা পাবো বিলংস টু ওপেন ইন্টারভেল 0, 1। এটা হচ্ছে অল্টারনেটিভ ফর্ম অফ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, যেটা রিয়েল অ্যান্ড নেসেসারি ডিফারেন্সিবিলিটির মধ্যে বলা আছে। অ্যান্ড তাছাড়াও ইয়ংস থিওরেম বলার সময় কিন্তু আমি সেটা রিক্যাপ করেছি ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের জায়গাটা। তো দেয়ার এক্সিস্ট একটা থিটা বিলংস টু 0, 1 পাওয়া যায়, যার জন্য কি হয় না সাজ দ্যাট জি অফ, যে দুটো ইন্টারভেলে যে দুটো পয়েন্ট রয়েছে এখানে, এটা যদি এ পয়েন্ট হয় এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে হয় হচ্ছে জি অফ বি মাইনাস জি অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ হতো, ইজ ইকুয়ালস টু জি ড্যাশ জাই হতো, যেখানে জাইটা থাকতো হচ্ছে এ থেকে, এগুলো লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আর একবার, জাইটা থাকতো এ থেকে বি এর মধ্যে। তো এখন এটা যেহেতু এখানে এ, বা এটা যেহেতু এখানে বি, এবং বিটা হচ্ছে বি প্লাস কে এর মতো, তাহলে সেই রকম আমরা কি লিখবো এখানটাতে, জায়ের পরিবর্তে আমাদের লিখতে হয় এখানে জি ড্যাশ বি প্লাস থিটা কে লিখতে হবে।
লিখতে যদি হয় ওখানে, তাহলে জি অফ বি প্লাস কে মাইনাস জি অফ বি ডিভাইডেড বাই বি প্লাস কে মাইনাস বি, ডাইরেক্ট কে লেখা যায় কিন্তু আমি একটু বোঝার জন্য এরকম ভেঙে লিখলাম, ইজ ইকুয়ালস টু লিখতে হয় হচ্ছে জাই দিয়ে লিখতে হয় না অল্টারনেটিভ ফর্মটাতে থিটা দিয়ে লিখতে হয়, অর্থাৎ বি প্লাস থিটা কে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের কাছে সেই জাই। যেহেতু আমি থিটাটাকে 0 থেকে 1 মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে কোনোভাবেই জাই যদি বি প্লাস থিটা কে হয়, সেটা বি থেকে বি প্লাস কে এর বাইরে বেরোতেই পারবে না। যেহেতু আমি থিটার যে কে যে কোএফিসিয়েন্ট রয়েছে তাকে আমি 0 থেকে 1 মধ্যে নিয়ে নিচ্ছি। যদি এখানে ইকুয়াল টু 1 নিই তাহলে এটা ইকুয়াল হয়ে যেতে পারে, যদি এখানে 0 নিই তাহলে এটা বি এর সঙ্গে সমান হয়ে যেতে পারে। যেহেতু স্ট্রিক্টলি 0 থেকে 1 নিচ্ছি, তার মানে বি থেকে বি প্লাস কে এর মধ্যেই জাইটা থাকবে। এখানে যে জাইটার কথা বলা হচ্ছে সেই জাইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বি প্লাস থিটা কে। তো মোট কথা এটা, তো এখান থেকে এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে জি অফ বি প্লাস কে মাইনাস জি অফ বি is equals to b plus k minus b, that is k into g dash b plus theta k। এরকম টাইপের আমরা একটা এক্সপ্রেশন পাচ্ছি। আবার এখান থেকে আমরা জানি যে উপরেই আমরা করে নিয়েছি যে জি অফ বি প্লাস কে মাইনাস জিবি, সেটাই ছিল আমাদের কাছে এফ অফ এইচ কে, সেটাই কিন্তু ছিল আমাদের কাছে এফ অফ এইচ কে। This g of b plus k minus gb is nothing but the function f of hk. তাহলে this implies f of h comma k is equals to k into g dash b plus theta k, into g dash b plus theta k, and g dash b plus theta k is nothing but, আমি যদি ভেঙে ভেঙে লিখি সেটা হয়ে যাবে, একটু আমি ডিটেলস যদি লিখতে চাই, না লিখলেও চলবে এই লেখাটা, আমি বোঝানোর জন্য মেনলি বলছি। জিটা হচ্ছে আমার কাছে ওয়াই এর ফাংশন, জিটা হলো আমার কাছে জাস্ট অনলি ওয়াই এর ফাংশন। তাহলে ডিডি ওয়াই অফ জি ওয়াই হবে ডিডি ওয়াই অফ জি, কিন্তু অ্যাট দি পয়েন্ট যেহেতু ভিতরে বি প্লাস থিটাকে আছে, আমি একটু বোঝানোর জন্য এরকম ভাবে লিখছি যাতে করে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়। ব্যাপারটা এরকম, যেহেতু জিটা শুধুমাত্র ওয়াই এর ফাংশন, তাহলে জি ড্যাশ করা মানে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করা জাস্ট উইথ রেসপেক্ট টু ওয়াই অনলি, এবং সেটা অবভিয়াসলি টোটাল ডেরিভেটিভ বিকজ জি ইজ এ সিঙ্গেল ভ্যারিয়েবলের ফাংশন, ওয়াই এর ফাংশন, সেখানে কোনো এক্স ইনক্লুডেড নয়। তাহলে ডিডি ওয়াই অফ জি, তার মানে ডিডি ওয়াই, এবার যখনই ডিডি ওয়াই অফ জি করছি, জি মানে হচ্ছে আবার এই যে এফ অফ এ প্লাস এইচ ওয়াই মাইনাস এফ অফ ওয়াই, তাকে যদি আমি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে এফ ওয়াই এ প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ ওয়াই ডাইরেক্ট কেউ যদি এবার যে স্টেপটা লিখতে চলেছি সেটা লেখে তাতে কোনো ভুল নেই, কিন্তু আমি বোঝানোর জন্য ওইভাবে বললাম যে কি করে অ্যাকচুয়ালি আসছে ব্যাপারটা। তাহলে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে বি প্লাস যেটাকে এইবার বসলো, তাতে হয়তো 2 লাইন বেশি লিখতে হলো, কিন্তু জিনিসটা কিন্তু একদম ক্লিয়ার হলো যে কি করে জি ড্যাশ থেকে এইরকম কনসেপ্টটা আসছে, এফ ওয়াই এর কনসেপ্টটা আসছে। আচ্ছা, তো এটা তো চলে আসলো। এইবার আমরা নেক্সট এফ এইচ এর ভ্যালুটা, তাহলে এত এত কিছু বেরোচ্ছে। এইবার সিন্স এতক্ষণ আমরা এফ এক্স এর মানে এফ ওয়াই এর কনসেপ্টটা লাগালাম, বা এফ এক্স এক্সিস্ট করেছে সেটা লাগালাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এফ এক্স ওয়াইটা যে কন্টিনিউয়াস ছিল, এফ এক্স ওয়াইটা যে কন্টিনিউয়াস ছিল সেকেন্ড কন্ডিশনে, সেকেন্ড যে হাইপোথিসিস ছিল সেখানে এফ এক্স ওয়াইটা কন্টিনিউয়াস ছিল।
তাহলে কন্টিনিউটি অফ এফ এক্স ওয়াই সেটা এবার আমরা এখানে কাজে লাগাবো। সিন্স এফ এক্স ওয়াই কন্টিনিউয়াস মানে তো সে আগে এক্সিস্ট করেছেই, এক্সিস্ট in n, this implies the function, যেহেতু এফ এক্স ওয়াইটা সমস্ত n এর মানে n এর মধ্যে থাকা সমস্ত পয়েন্টে এক্সিস্ট করছে, তার মানে এফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এফ ওয়াই গুলো কিন্তু অবশ্যই ডিফাইন্ড, এবং এফ ওয়াই শুধু ডিফাইন্ড তাই নয়, এফ ওয়াই এর এখানে যদি আমি বি প্লাস থিটাকে রেখে এখানে একটা এক্স দিয়ে দিই, তাহলে সেটা কিন্তু অবশ্যই এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েবল হবে, এক্স এর রেসপেক্টে কিন্তু তাকে ডেরিভেটিভ করা যাবে। যেহেতু এফ এক্স ওয়াইটা এক্সিস্ট করছে, তাই এফ ওয়াই এর উপর যদি কেউ এক্স চাপিয়ে দেয় তাতে কোনো ভুল নেই। অর্থাৎ দি ফাংশন এফ ওয়াই at x, b plus theta k এক্সিস্ট করবে না, এক্সিস্ট তো অবশ্যই, আচ্ছা এক্সিস্ট যখন করে লিখেছি তো থাকুক, এক্সিস্ট অ্যান্ড ডিফারেন্সিয়েবল, আরো বেশি ভালো হবে, অ্যান্ড ডিফারেন্সিয়েবল অন এক্স এর রেঞ্জটা কোথা থেকে কোথায় হবে, এ থেকে এ প্লাস এইচ, অথবা এ প্লাস এইচ থেকে অ্যাকর্ডিং অ্যাজ এইচটা পজিটিভ হলে এ থেকে এ প্লাস এইচ, নেগেটিভ হলে এ প্লাস এইচ থেকে, ডিফারেন্সিয়েবল অন closed interval a comma a plus h or a plus h comma a according as h যদি greater than 0 or h টা less than 0। আচ্ছা এরকম যদি হয়ে যায় তাহলে আমরা এবার কি করছি না, এই এফ ওয়াই এর উপর, এই যে এফ ওয়াইটা রয়েছে তার উপর ডিফারেন্সিয়েবিলিটির কন্ডিশন অ্যাপ্লাই করছি, তার উপরে আমি করছি হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটির কন্ডিশন অ্যাপ্লাই করছি। তাহলে ডিফারেন্সিয়েবিলিটি যদি কন্ডিশন অ্যাপ্লাই করা যায় তাহলে কি আসছে, তাহলে therefore অ্যাকচুয়ালি ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করছি, যেহেতু এফ ওয়াইটা ডিফারেন্সিয়েবল বলছে এক্স এর রেসপেক্টে, therefore বাই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম সেখান থেকে আমরা বলতে পারি যে এফ ওয়াই এর উপর অ্যাপ্লাই হচ্ছে, তার মানে এফ ওয়াই এ প্লাস এইচ থেকে আমি অ্যাপ্লাই করছি কার উপর, থিওরেম, এরকম ভাবে লিখিস তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, একটু বেশি লিখতে হলেও আমাদের বোঝাটা বেশি দরকার। থিওরেম therefore by Lagrange's theorem on fy x comma b plus theta k in কোন ইন্টারভেলে না a comma a plus h ইন্টারভেলের মধ্যে, আমরা কি পাচ্ছি এবার আমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটাকে। তাহলে এফ ওয়াই ফাংশনটা হচ্ছে এফ ওয়াই, এক্স এর জায়গায় বসবে হচ্ছে রাইট হ্যান্ড পয়েন্টটা, আর বি প্লাস থিটাকে তো এখানে ফিক্সড রয়েছে, দুই ক্ষেত্রেই তাই থাকবে, মাইনাস এফ ওয়াই এ কমা বি প্লাস থিটাকে ডিভাইডেড বাই যে দুটো ইন্টারভেল মানে এন্ড পয়েন্ট রয়েছে ইন্টারভেলে তাদের বিয়োগফলটা, ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ, অ্যাকচুয়ালি এফ ড্যাশ না, এফ ওয়াই কে ডেরিভেটিভ করবো এক্স এর রেসপেক্টে, এখানে ডিফারেন্সিয়েবল উইথ রেসপেক্ট টু এক্স, কিন্তু ঠিক আছে এখানে এক্স এর ফাংশন এফ ওয়াইটা কেবলমাত্র এক্স এর ফাংশন, এফ ওয়াই এর মধ্যে বি প্লাস থিটাকে যখন ফিক্সড হয়ে গেছে তখন এফ ওয়াইটা জাস্ট অনলি ফাংশন অফ এক্স,
সো এফ আই ইজ ডিফারেন্সিয়েবল ফর এক্স, তার মানে এফ ওয়াই কে আবার এক্স এর রেসপেক্টে হচ্ছে, যেহেতু এফ এক্স ওয়াই চলে আসবে। ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল, প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝতে হবে, নয়তো ভুল হয়ে যাবে। এফ অফ এক্স ওয়াই, এবং ভিতরে থাকবে হচ্ছে সামথিং এ প্লাস এইচ এবং এর মধ্যবর্তী কোনো একটা নাম্বার, কোনো একটা পয়েন্ট, যেটাকে আমরা ডিনোট করতে পারি এ প্লাস থিটা ড্যাশ এইচ কমা বি প্লাস থিটা কে ফর সাম, এটাকে দেয়ার এক্সিস্ট বলেও লিখতে পারতাম। আর ফর সাম যেহেতু আমি প্রথমে লিখিনি, প্রথমে লিখলে দেয়ার এক্সিস্ট বলে লিখতে হতো, পরে লিখেছি যেহেতু এটাকে আমাকে ফর সাম দিয়ে লিখতে হবে। ফর সাম থিটা ড্যাশ বিলংস টু 0, 1। ব্যাস, এবার একটু সিম্পলিফাই করে নেবো একদম। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করছি অ্যাকচুয়ালি এফ ওয়াই এফ এক্স এগুলোর উপর, বড় বড় ফাংশনের উপর অ্যাপ্লাই হচ্ছে বলে আমাদের দেখতে এরকম লাগছে, কিন্তু কনসেপ্টে কিন্তু কোনো চেঞ্জ নেই। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম যেরকম ভাবে ডিফাইন্ড ঠিক সেটাই অ্যাপ্লাই করা হচ্ছে, শুধুমাত্র ফাংশন গুলো যাদের উপর অ্যাপ্লাই করছে তারা জটিল, কিন্তু থিওরেমটার কিন্তু কোনো জটিল ভাবে অ্যাপ্লাই করা হচ্ছে না। তাহলে দিস ইমপ্লাইজ, এবার যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে এফ ওয়াই এ প্লাস এইচ বি প্লাস থিটা কে মাইনাস এফ ওয়াই a comma b plus theta k is equals to a কেটে গেলে এখানে h পড়ে থাকছে, and h টাকে যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি না f of x y a plus theta dash h b plus theta k for some theta dash belongs to 0, 1 for some theta, এটা লিখলেও হয় না লিখলেও হয়, একবার তো লিখেই দিয়েছি। মোটামুটি এটা পাচ্ছি, এটা আমরা পাচ্ছি। এটা পেয়ে যাওয়ার পর পরবর্তী যে ক্যালকুলেশনটা খুব সুন্দর, পরবর্তী যে ক্যালকুলেশনটা সেটা যথেষ্ট সুন্দর, সেটা আমাদের ইয়ংস থিওরেমে অত ভালো ক্যালকুলেশন নয়, কারণ ইয়ংস থিওরেমে একই জিনিস দুবার রিপিট হবে, একই জিনিস লিখে লিখে যেতে হবে। এখানে এরপরে যে ক্যালকুলেশনটা করছি লিমিটের, সেটা কিন্তু খুব সুন্দর। fy this minus fy this equals to h into f of xy, f of মানে fxy a plus theta dash h b plus theta k। therefore এইবার আমি ডাইরেক্ট fh কে চলে আসছি। therefore fhk, fhk মানে আলটিমেটলি আমরা কি পেয়েছি k into fy this comma minus fy this। ওকে, সেটা হচ্ছে f of h কে, সেটা হচ্ছে f of h কে। আর তাছাড়াও f of h কে উপরে নিশ্চয়ই কিছু একটা পেয়েছিলাম, সেটা হচ্ছে g of b plus k minus g of b। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, k ইন্টু এটা পেয়েছি হচ্ছে f of h কে, আর এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে সেটা। আচ্ছা, বুঝলাম। এটাকে আমি কে দিয়ে মাল্টিপ্লাই করে দিই, অত ঝামেলার তো আমার কোনো দরকার নেই, এখানে নতুন করে লেখার কোনো প্রয়োজন নেই। This implies k into fy a plus h comma b plus theta k minus fy a comma b plus theta k, এটাই কিন্তু আমরা f of h কে পেয়েছি, এটাই কিন্তু আমরা f of h কে পেয়েছি। তাহলে ওদিকেও কে দিয়ে গুণ করতে হবে, তাহলে চলে আসলো h কে ইন্টু f of x মানে f x y a plus theta dash h comma b plus theta k। This implies k into fy a plus h b plus theta k এরকম ভাবে যদি থাকে, এটাই তো আমাদের কাছে f of h কে। আমি একটু নাম্বারিং করে রাখি, নাহলে হুট করে কোত্থেকে আসলে বুঝতে পারবো না। যদি উপরে লেখা আছে তা আমি নাম্বারিং করে দিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে ইউজিং 1 আমরা এটাকে f of h কে লিখতে পারছি। তাহলে f of h কে ইজ নাথিং বাট h into k f x y a plus theta dash h comma b plus theta k using
এক নম্বর অনুযায়ী এই পুরো কে সহ এই পুরো বস্তুটাই হচ্ছে এফ অফ এইচ কে বেরিয়েছিল। আচ্ছা, তো এত অব্দি আমরা পেলাম। তাহলে দিস ইমপ্লাইজ তাহলে এফ মানে আবার কি একদম প্রথমে চলে যাবে। এবার আমরা চলে যাবো একদম প্রথমে। একদম প্রথমে এফ এর যে ভ্যালুটা ছিল সেটা কি ছিল? এফ এর ভ্যালুটা ছিল হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, মানে প্রথম যখন ধরা শুরু করেছিলাম যেটা আমি স্টার মেরেছিলাম সেটা, মাইনাস এফ অফ এ প্লাস এইচ বি প্লাস কে মাইনাস এফ অফ বি প্লাস কে মাইনাস এফ অফ এ কমা মানে এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ অফ এ বি, এটা ছিল। এই পুরো জিনিসটাকে যদি আমি এইচ কে দিয়ে ডিভাইড করি, আমি এক কাজ করব, সেটা হচ্ছে এখানে 1/k রাখবো। আচ্ছা, এগুলো স্মল এফ হবে না? হ্যাঁ, এগুলো স্মল এফ হবে। এখানে স্মল, এটা ক্যাপিটাল। একদম প্রথম থেকে নিলাম। তাহলে এইচ কে যে 1/k বাইরে রাখলাম, এইচ কে নিচে আসবে কি, আর এইচ গুলোকে আমি এদের নিচে নিলাম, ইজ ইকুয়ালস টু যা পড়ে থাকলে এফ অফ এক্স ওয়াই, মানে এফ এক্স ওয়াই, এটা। এইবার আমাদের সময় হচ্ছে লিমিট নেওয়ার। এবার আমরা কি করব, লিমিট নেব। কার উপর লিমিট নেব? এইচ টেন্স টু জিরোতে লিমিট নেব। এইচ টেন্স টু জিরোতে লিমিট নেব, চিন্তা নেই, কে টেন্স টু জিরোতেও নেবো। 1/1, একসঙ্গে দুটো নয়, তাতে অসুবিধা হবে। আগে এইচ টেন্স টু জিরোতে লিমিট নিলে কি হয়ে যাচ্ছে সেটা তো দেখি। তাহলে এখানে লিমিট নেওয়ার আগে আমি একটা কথা লিখে নিই, প্রত্যেকটা হয়তো কোনো কোনো জায়গায় ডাইরেক্ট লেখা থাকবে, কিন্তু আমি সব দিক থেকে কন্ডিশনে কোনো রকম এদিক ওদিক করবো না। সিন্স কেন আমরা নিতে পারছি সেটাও লিখে দিচ্ছি। সিন্স এফ এক্স এক্সিস্ট, since fx exists in a taking limit as h tends to 0, we get যেহেতু এফএক্সটা এক্সিস্ট করেছে তাই জন্য আমি এইচ টেন্স টু জিরো তো নিতে পারছি, বিকজ নিলে এটা একটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে এবং এটাও একটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে। এইচ বিকজ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ টাইপের আছে, এফ অফ এইচ মাইনাস এফ অফ এ টাইপের আছে, নিচে এইচ আছে। এটা যদি এইচ টেন্স টু জিরো না হয় সেটা এফ এক্স দেবে আমাকে, এফ এক্স অ্যাট এ কমা বি প্লাস কে দেবে, বিকজ এখানে এ প্লাস বি এ কমা বি প্লাস কে আছে। আবার এখানে যদি এইচ টেন্স টু জিরো নিয়ে নিই এটার উপর লিমিট, তাহলে সেটা কিন্তু সেটাও আমাকে এফ এক্স দেবে অ্যাট দি পয়েন্ট এ বি তে। কেন? কারণ এখানে এ বি আছে, এখানে যেটা থাকে সেটাতে দেয়। তো সেই হিসাবে আমরা যদি করি, তাহলে এফ এক্সটা এক্সিস্ট করছে বলেই দুটো ভ্যালু ফাইনাইট পাবো, এবং ফাইনাইট পাবো বলেই আমি এইচ টেন্স টু জিরো লিখছি, নিতে পারছি। তাহলে এইচ টেন্স টু জিরো নিলে আমরা চলে আসছে হচ্ছে 1/k। এই লিমিটটা, এটার যে লিমিট, আমি একবার লিখে লিখে পড়ি তাতে 2 লাইন বেশি হোক, আমি সবসময় তাতেই বলি 2 লাইন বেশি হলে ক্ষতি নেই, কিন্তু ভুল হলে ক্ষতি আছে। সরি, এটা এইচ টেন্স টু জিরো হবে, এইচ টেন্স টু জিরো, নট কে টেন্স টু জিরো। এইচ টেন্স টু জিরো। সোয়ার্টজ থিওরেমের প্রমাণটাতে হয়তো কাজ বেশি হতে পারে, ইয়ংস থিওরেমে একই কাজ দুবার হতে পারে, কিন্তু প্রমাণটা যদি ভালো কোনটা সেটা বলা হয় তাহলে সোয়ার্টজ থিওরেমটা অবশ্যই ভালো। এবং এখানেও যদি আমি এইচ টেন্স টু জিরোতে লিমিট নিয়ে নিই,
তাহলে এখানে পেয়ে যাচ্ছি 1/k, তো 1/k, এবং এইটা যেহেতু a প্লাস এইচ থেকে মাইনাস a ডিভাইডেড বাই এইচ, এইচ টেন্স টু জিরোতে আছে, এটা কার ডেফিনিশন? এটা এফএক্স এর ডেফিনিশন। কিন্তু কোন পয়েন্টে এফএক্স বার করছি? কোন পয়েন্টে? না, এইখানে যে পয়েন্টটা থাকে মাইনাস করে সেটা, অর্থাৎ a কমা b প্লাস কে। এটা জাস্ট এফএক্স এর ডেফিনিশন থেকে চলে আসছে। এটাও এফএক্স এর ডেফিনিশন, বিকজ a প্লাস এইচ থেকে a তে চেঞ্জ হচ্ছে এবং ডিভাইডেড বাই এইচ, এবং এইচ টেন্স টু জিরোতে লিমিট আছে, তার মানে সেটা এফএক্স এর ডেফিনিশন। কিন্তু কোন পয়েন্টে ডেফিনিশন? এখানে যাই রয়েছে, এখানে কি রয়েছে? এবি রয়েছে। ইকুয়ালস টু এফএক্স ওয়াই এ কমা থিটা ড্যাশ এইচ, তার মানে এইচ টেন্স টু জিরো বসালে এটা জিরো হয়ে যাচ্ছে, থিটা ড্যাশ এইচটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এফ এ। এফএক্স ওয়াইটা এফএক্স ওয়াই থাকছে, ভিতরে শুধুমাত্র চলে আসছে এ কমা বি প্লাস থিটাকে। এইবার এখানে বিটা চেঞ্জ হয়েছে বি প্লাস কে থেকে বি তে, এবং নিচে 1/k আছে, আর নিচে কে আছে। তাতে যদি কে টেন্স টু জিরো নিয়ে নিই, তাহলে কিন্তু সেটা এফ ওয়াই এর ডেফিনেশন হয়ে গেল। এফএক্স এর জন্য এফ ওয়াই এর ডেফিনেশন, এফএক্স এর জন্য এফ ওয়াই এর মানে ডেল ডেল ওয়াই এর ডেফিনেশন। তার মানে অ্যাকচুয়ালি এফ ওয়াই এক্স এর ডেফিনেশন। এবং এফ ওয়াই এক্স এক্সিস্ট করবে, এফ ওয়াই এক্স যেহেতু এক্সিস্ট করবে অ্যাকচুয়ালি এফ এক্স এর উপর ওয়াই, তাহলে এফ এক্স ওয়াই, হ্যাঁ ঠিকই আছে, এফ ওয়াই এক্স এর ডেফিনেশন হয়ে গেল এটা। ঠিক আছে, এফ ওয়াই এক্স এর এটা ডেফিনেশন হয়ে গেল। তাহলে আমি দুদিকে লিমিটটা নিই। সিন্স f(x, y) is continuous, কোয়েশ্চেনে বলা আছে f(x, y) is continuous, continuous at ab, since f(x, y) is continuous at ab, taking limit as k tends to 0, যেহেতু এখানে f(x, y) b প্লাস থিটাকে রয়েছে, f(x, y) b প্লাস থিটাকে চলে এসছে, এবং k tends to 0 নিলে এই পোর্শনটা 0 হয়ে শুধুমাত্র f(x, y) ab পড়ে থাকবে। আবার যেহেতু f(x, y) টা কন্টিনিউয়াস কোয়েশ্চেনে বলা আছে, f(x, y) কন্টিনিউয়াস কোয়েশ্চেনেই বলা আছে, ফলে আমাদের কোনো প্রবলেম নেই এই এখানে k টেন্স টু 0 নেওয়াতে। কারণ f(x, y) যেহেতু কন্টিনিউয়াস, তার মানে f(x, y) ab অবশ্যই একটা ফাইনাইট ভ্যালু দিতেই হবে, আদারওয়াইজ কন্টিনিউয়াস এর কোনো প্রশ্নই ওঠে না, সেখানে ডিসকন্টিনিউটি চলে আসবে। অ্যাট দি পয়েন্ট ab f(x, y) যদি কন্টিনিউয়াস হয়, তার মানে সেই পয়েন্ট অবশ্যই ফাইনাইট ভ্যালু দেবে, অর্থাৎ f(x, y) ab সেটা এক্সিস্ট করবে, ডিফাইন্ড হবে, ওয়েল ডিফাইন্ড হবে। তাই k টেন্স টু 0 নিতে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে সেটা যদি নিই, তাহলে হয়ে যাচ্ছে লিমিট k টেন্স টু 0 f(x, a, b plus k minus f(x, ab) divided by k is equals to limit k tends to 0 b plus theta k। এটা কার ডেফিনিশন? এফএক্স এর ক্ষেত্রে আবার বিটা চেঞ্জ হয়েছে, কে নিচে কে আছে, পাশে কে আছে, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এফ ওয়াই এক্স এর ডেফিনিশন। এফএক্স এর আবার তারপর ডেল ডেল ওয়াই হলে যা হবে সেটা কোন পয়েন্টে? এখানকার যেটা রয়েছে এই বি পয়েন্টে। আর এখানে কে টেন্স টু 0 বসালে থিটা কেটা 0 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এফ অফ এবি, এফ এক্স ওয়াই এবি। তাহলে দুইজন যখন সমানই হলো, দুইজন যখন সমান হয়েই গেল, তার মানে এখানে আর আমাকে বলতে কোনো অসুবিধা থাকে না যে অবশ্যই এফ ওয়াই এক্স টা এক্সিস্ট করেছে এবং এটার সঙ্গে সমান হয়েছে, কারণ এটা তো এক্সিস্ট করেই এবং এটা একটা ফাইনাইট ভ্যালু দেয়, আদারওয়াইজ কন্টিনিউয়াস কোয়েশ্চেনে বলা থাকতো না। তো এটা যখন ফাইনাইট ভ্যালু দিচ্ছে তার সঙ্গে এটা সমান হচ্ছে, তার মানে এটাও একটা ফাইনাইট ভ্যালুই দিচ্ছে।
এবং তার মানে তারা দুজনই এক্সিস্ট করছে এবং সমান হচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ এফ ওয়াই এক্স এক্সিস্ট and equal to এটাই হচ্ছে শর্টস থিওরেমের প্রমাণ। তার মানে এখান থেকে এটুকুনি বোঝা যাচ্ছে যে একটা রিমার্ক এখানে আমি জাস্ট করে রাখি, সেটা হচ্ছে যেমন বললাম এফ এক্স এক্সিস্ট করবে এবং এফ এক্স ওয়াই এফ এক্স এক্সিস্ট করবে, এফ এক্স ওয়াই কন্টিনিউয়াস হবে, সেরকম এফ ওয়াই এক্স এবং এফ এক্স ওয়াই দুজনেই যদি কন্টিনিউয়াস হয়, দুইজনেই যদি কন্টিনিউয়াস অ্যাট এবি হয় তাহলেও দুজন সমান হতে পারবে। এফ ওয়াই এক্স এবং এফ এক্স ওয়াই দুজন যদি কন্টিনিউয়াস অ্যাট এবি হয় তাহলেও তারা দুজন সমান হবে। তাহলে এখানে লিখে রাখি যে এফ এক্স ওয়াই, বা এরকম ভাবে লিখি ইফ এফ এক্স ওয়াই এফ ওয়াই এক্স both are continuous if এক্স ওয়াই এবং ওয়াই এক্স দুজনে যদি কন্টিনিউয়াস হয়, কিছু কিছু এক্সট্রা ক্রাইটেরিয়া গুলো আমাদের মনে রাখা ভালো, অঙ্ক করতে কাজে লাগবে। এক্স ওয়াই এবং ওয়াই এক্স দুজনে যদি কন্টিনিউয়াস হয় অ্যাট এবি, দেন তারা দুজন সমান হবে। এফ ওয়াই এক্স এবি এফ এক্স ওয়াই এবি, এরা দুজন কিন্তু সমান হবে। কারণ এখান থেকে কেন এটা হচ্ছে, কেন এই জিনিসটা হয়ে যেতে পারছে, বিকজ এফ ওয়াই এক্স আমার সোয়ার্সথিওরেমের কন্ডিশনে বলা আছে এফ এক্স টাকে এক্সিস্ট করতে হবে, এফ ওয়াই এক্স টাকে এফ ওয়াই এক্স টাকে কন্টিনিউয়াস হতে হবে, এটাকে এক্সিস্ট করতে হবে। ওয়াই এক্স না, এক্স ওয়াইটাকে, এক্স ওয়াইটাকে কন্টিনিউয়াস হতে হবে, এক্স টাকে এক্সিস্ট করতে হবে। তো এক্স ওয়াইটা তো এক্স ওয়াই এবং ওয়াই এক্স দুজনেই কন্টিনিউয়াস, তার মানে এক্স ওয়াই তো কন্টিনিউয়াস হয়েই গেল, একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে গেল। আর সেকেন্ড এফ এক্স, যেহেতু এফ ওয়াই এক্স টা কন্টিনিউয়াস বলে দিয়েছি, এফ ওয়াই এক্স টা যদি কন্টিনিউয়াস বলে দিয়েছি, তার মানে এফ এক্স যদি ডিফাইন্ডই না হয়, এক্সিস্টই না করে, এফ ওয়াই এক্স বেরই করতে পারবো না, কন্টিনিউয়াস হওয়ার তো দূরের কথা। তার মানে এফ ওয়াই এক্স কন্টিনিউয়াস, তার মধ্যেই এফ এক্স এক্সিস্ট করছে, এই কথাটা লুকিয়ে আছে। তাই এট এ টাইম আমরা বেশি না ভেবে যদি শুধুমাত্র বলে দিই এফ এক্স ওয়াই এফ ওয়াই এক্স কন্টিনিউয়াস, তাহলেই আমরা বলতে পারবো দুজন সমান হবে এবি পয়েন্টে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরেকটা, এখানে আরেকটা জিনিসও হয় যে সবসময় আমাদের মনে হতেই পারে যে এফ এক্স এক্সিস্ট এবং এফ এক্স ওয়াই কন্টিনিউয়াস, এটাই না হবে তার কোনো মানে নেই, এটাই হবে তার কোনো মানে নেই। এটা অল্টারনেটিভ স্টেটমেন্টে আমরা এফ ওয়াই এক্সিস্ট এবং এফ ওয়াই এক্স কন্টিনিউয়াস ধরে এফ এক্স ওয়াই কে সমান দেখাতে পারি। তাহলে অল্টারনেটিভ স্টেটমেন্ট, শুধুমাত্র লিখে রাখছি স্টেটমেন্টটা, পরীক্ষায় যা আসবে সেটাই করতে হবে। অল্টারনেটিভ স্টেটমেন্ট অফ সোয়ার্স থিওরেম।
অল্টারনেটিভ স্টেটমেন্ট অফ সার্চ সিনেমার মধ্যে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে লেট সেম স্টেটমেন্ট এফ বি এ রিয়েল ভ্যালুড ফাংশন। আচ্ছা, আমি অত কিছু না করে আমি জাস্ট কপি করে দিচ্ছি স্টেটমেন্টটা থেকেই আমি এখানে কপি করে দিচ্ছি, পুরোটা লিখছি না আমি আর। কারণ উপরে ডিটেলসে লেখাই আছে, আমি জাস্ট এরকমও হয় যে এফ এক্স এবং এফ ওয়াই যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে যে কোনো ভুল হবে না সেটা কিন্তু আমরা অবশ্যই বলতে পারি। তাহলে সব সেম স্টেটমেন্টটাতে শুধুমাত্র আমি জাস্ট এইটাকে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে এফ এক্স এর পরিবর্তে এটা এফ ওয়াই এক্স হবে এবং এফ ওয়াই এক্স এর পরিবর্তে এটা, মানে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। এদিকে তো একই ব্যাপার, এটা লেখো, চেঞ্জ করার কোনো দরকার নেই। এটাকে আমি এফ ওয়াই করে দিচ্ছি, এটাকে এফ ওয়াই এক্স করে দিচ্ছি এবং এটাকেও এফ ওয়াই এক্স করে দিচ্ছি। আচ্ছা, এইবার আমি আসছি মেন জায়গাটায়, সেটা হলো মানে সোয়ার্স থিওরেমের কনভার্সটা কি ট্রু। সোয়ার্স থিওরেমের কনভার্সটা কি ট্রু সেটা আমাদের জানতে হবে। তো এখানে আমি ফার্স্টে লিখছি কনভার্স অফ দি above theorem is not in general true. এই যে থিওরেমটা আমরা করলাম এতক্ষণ ধরে, সেই থিওরেমের কিন্তু কনভার্সটা ট্রু নয়। অর্থাৎ কন্ডিশন গুলো স্যাটিসফাই করলে এফ এক্স ওয়াই এবি এফ ওয়াই এক্স এবি সেম হচ্ছে, কিন্তু তারা দুজন সেম হলে এই যে কন্ডিশন গুলো সবাই স্যাটিসফাইড হবে থিওরেমটা, সেটা কিন্তু নাও হতে পারে। তো অ্যাট ফার্স্ট আমরা এমন একটা ফাংশন নেব যে ফাংশনের ক্ষেত্রে এফ এক্স ওয়াই এবি এবং এফ ওয়াই এক্স এবি সমান হবে। অর্থাৎ কোন একটা পার্টিকুলার পয়েন্টে তাদের এফ এক্স ওয়াই এবং এফ ওয়াই এক্স টার সমান হবে, এবং সেটা আমি করেও দেখাচ্ছি এখন। তারপরে দেখাবো যে না, কন্ডিশন গুলো হোল্ড করছে না। ঠিক আছে, এক বা একাধিক কন্ডিশন হোল্ড করছে না সেখানে। তার জন্য একটা ফাংশন ডিফাইন করতে হবে আমাদের, একটা ফাংশন ডিফাইন করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট f from r2 to r be defined by fxy equals to, এবং এই কোয়েশ্চেনটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এই থিওরেমটার, মানে ইয়ংস থিওরেমই হোক বা শর্টস থিওরেমই হোক, তাদের কনভার্স কিন্তু ট্রু নয়, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কখন না, ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইকুয়ালস টু জিরো, বিকজ নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এবং যদি জিরো ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এই কন্ডিশনটাকে কেউ চাইলে এরকমও লিখতে পারে যে এক্স কমা ওয়াই নট ইকুয়ালস টু জিরো জিরো, অথবা এটাকে এরকম ভাবে লেখা যায় এক্স কমা ওয়াই
ইকুয়ালস টু 0 0, কারণ এই দুটো কন্ডিশন ইকুইভ্যালেন্ট। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 0 হওয়া মানে এক্স আর ওয়াই কে 0 হতেই হবে ইন্ডিভিজুয়ালি। দুটো স্কোয়ারের সাম 0 মানে স্কোয়ার টার্ম দুটো নিজেরা 0। তাহলে ফাংশনটা আমি ডিফাইন করে এরকম ভাবে, ফর অল এক্স ওয়াই বিলংস টু দিস সেট R2। এবার আমি এট ফার্স্ট দেখাবো যে কনক্লুশনটা হোল্ড করছে, কন্ডিশন গুলো হোল্ড করছে না। কনক্লুশনটা হোল্ড করছে মানে কোন একটা পার্টিকুলার পয়েন্টে, আমরা এখানে অবশ্যই 0 0 পয়েন্টে দেখাবো যে 0 0 পয়েন্টে এফ এক্স ওয়াই এবিও যা, এফ ওয়াই এক্স এবিও তাই। কিন্তু ফাংশনটার মানে থিওরেমের কন্ডিশন হোল্ড করছে না। এফ এক্স ওয়াই এবি আর এফ ওয়াই এক্স এবি বার করতে চাইছি, তাহলে উই হ্যাভ 0 0 পয়েন্টে বার করছি। উই হ্যাভ এফ এক্স ওয়াই 0 0 ইকুয়ালস টু লিমিট এফ এক্স ওয়াই 0 0 মানে অ্যাকচুয়ালি ডেল ডেল এক্স অফ এফ ওয়াই at the point 0 0। তার মানে সেটা হচ্ছে লিমিট, যেহেতু ডেল এক্স বার করবো তার মানে এইচ টেন্স টু 0। যেহেতু এফ ওয়াই এর ডেল এক্স বার করবো তাই এখানে এফ ওয়াই। যেহেতু 0 0 পয়েন্টে বার করবো এবং এফ এক্স বেরোচ্ছে তাহলে এখানে 0 প্লাস এইচ হবে এবং ওয়াই পোর্শনটা 0 0ই থাকবে। এফ ওয়াই যেহেতু এফ এক্স হচ্ছে তাই শুধুমাত্র এক্স এর পোর্শন এইচ অ্যাড হবে, বাকি দুটো সেমই থাকবে। বাকিটা এই দুটো ওয়াই পোর্শনটা সেমই থাকবে এইচ। এবং অবশ্যই এই এফ এক্স ওয়াই 0 0 টাকে নাম দিতে পারবো তখনই প্রোভাইডেড the limit exist। তার মানে আমাকে যেটা বার করতে হচ্ছে সেটা হচ্ছে এটা এবং এটা, এটা এবং এটা বার করতে হবে। তো কি করতে হবে না, লিমিট এইচ টেন্স টু 0 এফ আই এইচ কমা 0 মাইনাস এফ আই 0 0 ডিভাইডেড বাই এইচ, এটা বের করতে হবে। তো এফ আই 0 0 আমি 1/1 করি নাও। এফ আই 0 0 যদি বার করতে হয়, ঠিক আছে, কেউ লেখার এখানে কোনো প্রয়োজন নেই। এখন আমরা এটা লিখবো না, একদমই লিখবো না। আমি আবার মুছে দেবো, আমি আবারও মুছে দেবো জিনিসটাকে। এফ আই 0 0 টা আমি এখন লিখবো না, কিন্তু বোঝার জন্য লিখছি, কিন্তু লিখে মুছে দেবো। এফ ওয়াই 0 0 মানে হচ্ছে লিমিট, যেহেতু এফ ওয়াই তার মানে কে টেন্স টু 0। যেহেতু এফ এর জন্য ওয়াই বার করা হচ্ছে তাই এফ অফ, এবং যেহেতু ওয়াই বার করছি মানে কে টেন্স টু 0 তার মানে 0 কমা 0 প্লাস কে, 0 0 পয়েন্টে বার করছি বলে মাইনাস এফ অফ 0 0 ডিভাইডেড বাই কে, আমি এবার এটাকে মুছে দিলাম। এটা আমি লিখবো, লিখবো না যে তা নয়, কিন্তু আগে এক্সিস্ট করবে, তার একটা ফাইনাইট ভ্যালু বেরোবে লিমিটটার, তারপরে লিখবো। এতটাই টেকনিক্যালি ভাবে জিনিসগুলোকে আমাদের অ্যাটেন্ড করতে হবে। আমরা যে জিনিসগুলো জানি, জিনিসগুলো বুঝি এবং কোনো রকম আমাদের ভুল কনসেপশন নেই, সেটা যেন খাতার মধ্যে প্রকাশ পায়। তো ডেফিনেশনে একদম স্ট্রিক্টলি বলা আছে, আগেই নোটেশন লেখা নেই ডেফিনেশনে। ডেফিনেশনে স্ট্রিক্টলি বলা আছে যদি এই লিমিটটা এক্সিস্ট করে তবে সেটা হবে এফ এর ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, এবং হুইচ ইজ ডিনোটেড বাই এফ ওয়াই 0 0। তার মানে আগে লিমিটটাকে এক্সিস্ট করতে হবে, করলে সেটাকে নাম দিতে পারবো এফ ওয়াই 0 0। ব্যাপারটা এরকম আমরা লিখতেই পারি, ইনফ্যাক্ট বইতে আমি লিখতে দেখেছি এরকম যে এফ ওয়াই 0 0 দিয়ে লিখছে, কিন্তু আগে লিমিটেড এক্সিস্টেন্স দেখাতে হয় তারপর লিখতে হয়। এটা অ্যাকচুয়াল সঠিক কথা। যাই হোক, এবার আমাদের আর লিখতে অসুবিধা নেই। লিমিট এ টেন্স টু 0 0 কমা 0 প্লাস কে, মানে এফ অফ 0 কে।
এবার এফ এক্স ওয়াইটা দেখে দেখে ভ্যালু বসাবো। তার মানে 0² ইন্টু কে স্কোয়ার ডিভাইডেড বাই 0² প্লাস কে স্কোয়ার। এফ অফ জিরো করলে সব জিরোই হয়ে যাবে। তাছাড়াও এখানে স্পষ্ট বলা আছে যে 0 0 পয়েন্টে কিন্তু জিরো ফাংশনটা, সেই 0 0 পয়েন্টে এফ এর ভ্যালু জিরো, মানে অ্যাকচুয়ালি জিরোই তো হলো। ঠিক আছে, which is finite. Therefore এবার আমি বলতে পারি যে fy00 equals to 0। fy00 হচ্ছে উপরের লিমিটটা, যেটার ভ্যালু হচ্ছে 0। সেম প্রসেস আমরা 0h বার করবো। এবার করবো হচ্ছে 0h এগেন, 0h না, h,0 কি বার করতে হবে না, fy h,0 পয়েন্টে বার করতে হবে। ঠিক আছে, তাহলে কি বার করতে হবে, fy বার করতে হবে, তাই k টেন্স টু 0। কার fy বার করতে হবে, f এর fy বার, মানে f এর y বার করতে হবে, তাই f কোন পয়েন্টে বার করতে হবে, h,0 পয়েন্টে বার করতে হবে, h,0 পয়েন্টে। যেহেতু fy করছে তাহলে জিরোর সঙ্গে একটা k অ্যাড হবে, এটা তো হবে না, ডিভাইডেড বাই k। এটাকে ক্যালকুলেট করব। লিমিট k টেন্স টু 0 h k, মানে পুরো ভ্যালুটাই বসবে, কেউ জিরো নয়। তাহলে দিস ইকুয়ালস টু লিমিট k টেন্স টু 0, হোয়াট ইজ h k, h স্কোয়ার k স্কোয়ার ডিভাইডেড বাই h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস h স্কোয়ার 0² ডিভাইডেড বাই h স্কোয়ার ইন্টু 0² ডিভাইডেড বাই k, কিছু একটা প্লাস হবে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, যা কাটাকুটি হওয়ার, এটা তো জিরো হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তাহলে লিমিট k টেন্স টু 0, এখানে আমরা পেয়ে যাচ্ছি k দিয়ে যদি ডিভাইড হয় k h স্কোয়ার ডিভাইডেড বাই k স্কোয়ার h স্কোয়ার, k স্কোয়ার প্লাস h স্কোয়ার। তাহলে k টেন্স টু 0 বসিয়ে দিলে আমাদের চলে আসছে 0 h স্কোয়ার ডিভাইডেড বাই 0² প্লাস h স্কোয়ার। তার মধ্যে তো জিরো আসছে, আলটিমেটলি জিরো আসছে। তাহলে এইবার যদি আমরা এখানে বসিয়ে দিই fxy00টাতে, তাহলে আমরা কি পাচ্ছি, এটা যদি 1 নম্বর দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেয়ারফর ফ্রম 1, দেয়ারফর ফ্রম 1, ফ্রম 1 এ কি হবে না, লিমিট কি ছিল, ওটা লিমিট ছিল হচ্ছে h টেন্স টু 0 fy h,0 মাইনাস fy 0,0 ডিভাইডেড বাই h ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0। তাহলে এখান থেকে আমি লিখবো অবশ্যই fy h,0 ইকুয়ালস টু 0। তাহলে এটাও জিরো বেরিয়েছে, এটাও জিরো বেরিয়েছে, নিচে h রয়েছে, তার মানে হচ্ছে 0। এটাও তার মানে ফাইনাইটলি বেরোলো, তার মানে এটা কি fy এর উপর x হয়েছে, তার মানে fxy কোন পয়েন্টে, এই পয়েন্টটাতে 0 0 পয়েন্টে। এটা জিরো বেরোলো।
এইবার চলে আসবো হচ্ছে এফ ওয়াই এক্স এ এগেন এফ ওয়াই এক্স 0 0 সেটাতে কি হবে? এটাতে আমি বলতেই পারে যে কেউ আমি এখানে এখানে তো আমি ইকুয়াল টু 0 লিখছি, লিখলেও পাশে আমি একটা কথা লিখছি, সেটা হচ্ছে প্রোভাইডেড দি লিমিট এক্সিস্ট। আর লিমিট গুলো এক্সিস্ট করে ডেফিনেশনটা এরকম, এই কথাটা কিন্তু আমি লিখছি পাশে। লিমিট লিমিট এক্স ওয়াই, এক্স ওয়াই মানে হচ্ছে আগে এক্স তারপর ওয়াই, অর্থাৎ ডেল ডেল ওয়াই অফ এফ এক্স। কোন পয়েন্টে? না, 0 পয়েন্টে। কার ডেফিনেশন বার করছি? ডেল ডেল ওয়াই এর। কার জন্য? এফ এক্স এর। তো ডেল ডেল ওয়াই বার করছি মানে অবভিয়াসলি কে টেন্স টু 0 দিয়ে শুরু হবে। কার উপর? না, এফ এক্স এর উপর। পয়েন্টটা কত? 0 0। তাহলে এখানে কি হবে? যেহেতু এফ ওয়াই করছি তাহলে 0 0 প্লাস কে হবে এখানে। নিচে কত থাকবে? কেই থাকবে। কথাটা অবশ্যই লিখবো আমরা, প্রোভাইডেড দি লিমিট এক্সিস্ট। লিমিট এক্সিস্ট করলে ডেফিনেশনটা এরকম, এফ ওয়াই এক্স এর ডেফিনেশনটা এরকম। তারপরে সেটাকে আমরা শর্টে লিখলে, এবার যদি মানে জিরো গুলোকে একটু সিম্পলিফাই করলে কি আসছে? এফ এক্স 0 কে আমাদের বের করতে হবে, এবং এফ এক্স 0 0 বের করতে হবে ডিভাইডেড বাই কে। আমি এটা প্রথমেই লিখে নিচ্ছি আদামকে, এইটুকুনি অবজেক্টিভটা আমরা বুঝতে পারি এরকম, মানে কি কি আমাদের বের করতে হবে। এফ এক্স 0 কে, এফ এক্স 0 0 আমরা হুট করে তো ভাবতে নাই পারি যে কি বের করতে হবে। এফ ওয়াই এক্স রেডি করতে গেলে কি করতে হবে, সেটা যদি মনে মনে ভেবে নিতে পারি তাহলে আমরা নর্মালি করবো, করে লাস্ট এটা লিখবো। কিন্তু আমি ওই জন্য প্রথমে লিখে নিচ্ছি যাতে ভুলভাল না বের করি। ব্যাস। তাহলে এফ এক্স 0 কে লাগবে, এফ এক্স 0 0 লাগবে, তাহলে এফ এক্স 0 0 আগে করে নিই। তো এফ এক্স 0 0 করতে গেলে আমার কি দরকার? এফ এক্স 0 0 করতে গেলে আমাকে কি দরকার? নাও, আমি আর লিখে মোছার ব্যাপার নেই, কারণ দেখে দেখে বুঝতে পারবো। এফ এক্স 0 0 তার মানে এফ এক্স করবো, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 করবো। এফ এক্স তার মানে এফ থাকবে কোন পয়েন্টে? 0 0 পয়েন্টে, তাহলে 0 মানে 0 প্লাস এইচ 0। ব্যাস, এবার বের করতে হবে এটা ভ্যালুটা। এবার শর্টেই করছি, বেশি লিখে লিখে করার কোনো প্রয়োজন নেই। এটাও 0 বেরোবে, এইচ 0 বসালে আর 0 0 বসালে। 0 0 তো 0ই আছে। এগেন এবার এটা করছি, এফ এক্স 0 কে কি বার করছি? এফ এক্স করছি, তার মানে এইচ টেন্স টু 0। কার জন্য করছি? এফ এর জন্য করছি, তাহলে এখানে এফ, এখানেও এফ। কোন পয়েন্টে করছি? 0 কে পয়েন্টে করছি। 0 কে 0 কে মানে তাহলে 0 প্লাস এইচ 0, বিকজ এইচ টেন্স টু 0 তো কাজ হচ্ছে, আর সেটা অ্যাড হবে এক্স কম্পোনেন্টে। এটা এইচ কে হয়ে যাচ্ছে, তার মানে এইচ স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। 0 কে করলে 0ই হবে, আর লিখে লাভ নেই। নিচে থাকছে এইচ, তার মানে হয়ে গেল লিমিট এইচ টেন্স টু 0, এইচ কে স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। 0 বসিয়ে দিলে চলে আসবে, যেহেতু এইচ এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি তার মানে 0ই আসছে। ব্যাস, তাহলে দেয়ার ফোর মানে দিস ইমপ্লাইজ
fx fx 0 কে সেটাও 0, 2 নম্বরে যদি বসিয়ে দিই তাহলে পেয়ে যাবো হচ্ছে fyx পেয়ে যাবো। তাহলে therefore from 2 আমরা পেয়ে যাচ্ছি লিমিট k tends to 0, এই লিমিটটার ভ্যালু কত আসছে fx 0 কে মাইনাস fx 0 divided by k, and both are zeros, so limit k tends to 0 minus 0 by k, তার মানে 0। তাহলে এটা কার ভ্যালু বেরোলো, এটাই হচ্ছে আমাদের কাছে fyx এর ভ্যালু বেরোলো। 2 নম্বরে লেখাই আছে fyx ইকুয়াল টু এরকম। তাহলে যা পেলাম সেই অনুযায়ী fxy টাও 0 বেরিয়েছিল, আবার এই fyx 0 টাও 0 বেরোলো। তাহলে therefore দুজনেই সমান এবং 0-র সাথে সমান, তো যার সাথে সমান হোক সেটা বড় কথা নাই, আমাদের কোথাও বলা নেই কত ভ্যালু হবে, ইয়ংস থিওরেমও বলা নেই, সোয়ার্টজ থিওরেমও বলা নেই, কিন্তু সমান এই কথাটা বলেছে, সমান। এবার আমি দেখবো, এতক্ষণ ধরে দেখলাম যে কনক্লুশনটা হলো কিন্তু কন্ডিশনটা হবে না। কন্ডিশনটা অন্তত একটা হলেও কন্ডিশন এমন পাবো যেটা হোল্ড করবে না থিওরেমের। তো সেই থিওরেমে স্ট্রিক্টলি বলা আছে যে কি কি বলা আছে, এফএক্সটা যদি ফার্স্ট থিওরেমটাকে ধরি, সোয়ার্টজ থিওরেমটাকে যদি আমি এখন ধরি, তাহলে এফএক্সটাকে এক্সিস্ট করতে হবে, এফএক্স ওয়াই কে কন্টিনিউয়াস হতে হবে। আমি যদি দেখিয়ে দিতে পারি এফএক্স ওয়াইটা কন্টিনিউয়াস নয়, তাহলেই তো থিওরেমের প্রমাণটা হয়ে যাবে, মানে কন্ডিশনটা যে হোল্ড করছে না সেটা হয়ে যাবে। তাহলে আমি দেখিয়ে দেবো এফএক্স ওয়াইটা কন্টিনিউয়াস নয়। কি করে দেখাবো, জাস্ট নর্মাল ডেরিভেটিভ করতে থাকবো এখানে। তাহলে করা যাক, লেট x, y নট ইকুয়ালস টু 0 0 জন্য করছি না, নট ইকুয়াল টু 0 জন্য বার করছি। তো সেক্ষেত্রে আমাদের এফএক্সটা কত আছে, সেক্ষেত্রে এফএক্স ওয়াই সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে therefore এবার একটু পার্শিয়াল ডেরিভেটিভ করবো এগুলোকে। therefore এফএক্স এফএক্সটা কত হবে, এফএক্সটা কত হবে সেটা হয়ে যাবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি করছি হচ্ছে এক্স জাস্ট নর্মালি ডেরিভেটিভ করতে হবে, এফএক্সটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করছি, তার মানে চলে আসছে হচ্ছে ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট, আর এক্স স্কোয়ার জন্য 2x ওয়াই স্কোয়ার, এটা একটু খাটনির কাজ আছে এখন, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেম থাকলো, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে চলে আসছে 2x, পার্শিয়ালি করছি কিন্তু, ডিভাইডেড বাই एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर होल स्क्वायर। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এটা যদি করি সিম্পলিফাই করলে কিছুটা একটু উপকার হবেই, এক্স কিউব 2x কিউব ওয়াই টু দি পাওয়ার, মোটেও না ওয়াই টু দি পাওয়ার 4 একদমই নয়, ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এই টার্মটা, এবং এটা কিন্তু কেটে গেল, তাহলে পড়ে থাকলো জাস্ট অনলি 2x ওয়াই টু দি পাওয়ার 4
ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার আমরা করবো হচ্ছে এফ ওয়াই। তাহলে এফ ওয়াই করলে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ইন্টু অ্যাকচুয়ালি যেহেতু সিমিলার কেস, এখানে সিমিলারলি চলছে, তার মানে আমরা ডাইরেক্ট লিখতে পারি সিমিলারলি বলে। এফ ওয়াইটাকে ডাইরেক্ট লিখতে পারি, জাস্ট এক্স আর ওয়াইটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, আর কিছুই হওয়া উচিত নয় এর বাইরে। কারণ পুরো প্যাটার্নে একটা প্যারিটি রয়েছে, একটা সিমিলারিটি রয়েছে, একটা প্যাটার্ন রয়েছে, একটা ফরম্যাট ফলো করছে এখানে। এখানে অবশ্যই এক্স এর জন্য যা হবে ওয়াই এর জন্য তাই হবে। নেগেটিভ কোনো সাইন ফাংশনের মধ্যে নেই, যে কারণে আমরা জিনিসটা কোনো রকম ভাবে চেঞ্জ হয়ে যাবে, নেগেটিভ পজিটিভের কোনো একটা ব্যাপার চেঞ্জ আসবে, তাও এখানে জায়গা নেই। আচ্ছা, এইবার যেটা করা সেটা হচ্ছে এক্স ওয়াই এবং ওয়াই এক্স, তো সেটা আমাকে অবশ্যই বার করতে হবে, সেটা না করলে হবে না। আমি যদি এখন ওয়াই এক্স বের করি, সামথিং ওয়াই এক্স বের করছি, তাহলে এটাকে আমি ওয়াই রেসপেক্টে করবো, করলে আমরা পেয়ে যাব হচ্ছে 2x 4y³ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2x y⁴ ইন্টু, যেহেতু আমি কার রেসপেক্টে করছি, ওয়াই এক্স মানে হচ্ছে এক্স কে ওয়াই রেসপেক্টে, ওয়াই এক্স মানে কিন্তু এক্স কে ওয়াই রেসপেক্টে, সেটা আমি যদিও অনেকবারই বলেছি, এক্স কে ওয়াই রেসপেক্টে ডেল ডেল ওয়াই অফ এফ এক্স, সবসময় এদিক থেকে এদিকে, আগে এক্স তারপর ওয়াই চেপেছে। তাহলে এক্স কে ওয়াই রেসপেক্টে যদি করি, তাহলে আমাদের যেটা আসছে, এবার এটার ডেরিভেটিভ, নিচের পোর্শনটা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ, তার মানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 2y, টোটালটা ডিভাইডেড বাই যা আছে, তারপরে আরো বেশি, আরো স্কোয়ার বসে যাবে, তার মানে 4 হয়ে যাবে, স্কোয়ার তো ছিলই, আরো স্কোয়ার হলে 4। এবার আবার একটু সিম্পলিফাই করে নেওয়া দরকার, আবার একটু সিম্পলিফাই করবো এটাকে, তাতে কি আসছে দেখি। কিন্তু প্রবলেম একটা, এটাকে সিম্পলিফাই করতে গেলে আমরা সিম্পলিফাই করার আগে এটাকে কমন নিয়ে কেটে দিলে তাড়াতাড়ি সুবিধা হবে। তাহলে 2x মানে 8x, অ্যাকচুয়ালি 8x y³ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x y⁵, 4 নয় 8x y⁵ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটা কমন গিয়ে কেটে গেছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল কিউব, and which is nothing but 8x y³ 8x কিউব y³ প্লাস 8x y⁵ মাইনাস 8x y⁵ ডিভাইডেড বাই and this gives, এরা ক্যান্সেল আউট হয়ে 8x³ y³ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, এবং সেম প্যাটার্ন মেনটেন করে এফ এক্স ওয়াইটাও আমার তাই বেরোবে। এফ এক্স ওয়াইটাও যদি করি তাতেও আমার কোনো চেঞ্জ আসবে না। সিমিলারলি এফ এক্স ওয়াই করলেও সেখানে কোনো চেঞ্জ আসবে না, সেটাও x³ চাইলে আমরা করেও দেখতে পারি, কিন্তু এখন করবো না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব,
যদি ফাংশনটা অন্যরকম হতো যেখানে চেঞ্জ হয়ে গেলেও যেতে পারতো, সেক্ষেত্রে আমরা অবশ্যই করে দেখতাম, কিন্তু এখানে করার আর দরকার নেই। এইবার আমার কন্ডিশনে আছে এফ এক্স ওয়াই কন্টিনিউয়াস হবে। যদি আমি প্রথম কন্ডিশনে প্রথম যেটা অ্যাকচুয়াল থিওরেমটা আমরা প্রমাণ করেছি তার কন্ডিশনে এফ এক্স ওয়াইটা কন্টিনিউয়াস আছে। আর যদি অল্টারনেটিভ কন্ডিশনে যাই তাহলে সেক্ষেত্রে এফ আই এক্সটা কন্টিনিউয়াস আছে। আমি এমনই করছি যে দুটোর কথাই বলে দিচ্ছি যাতে করে কোনো এমনি স্টেটমেন্ট অল্টারনেটিভ স্টেটমেন্ট কোনোটাই হোল্ড করতে না পারে, কোনোটাই যেন হোল্ড না করে এমন ভাবেই। তাই জন্য দুটোর কথা আমি বার করছি, নাহলে কিন্তু একটা যে কোনো একটা করলে হতো। সিমিলারলি বলে বলার কোনো দরকার ছিল না তাহলে। ঠিক আছে, আচ্ছা। হুম। কারণ কন্ডিশন হোল্ড করবে, কন্ডিশন হোল্ড করার কথা যখন আসছেই, হোল্ড না করার কথা, তো সেক্ষেত্রে কোনোভাবেই যেন হোল্ড না করতে পারে। আমি এক্স ওয়াই দিয়ে বললাম, ওই দিক থেকে পেছন দিক থেকে ওয়াই এক্স হয়ে গেল, তাতে তো আমার অ্যাকচুয়ালি সার্চ থিওরেমটাই হোল্ড করে গেল। সেটা যেন না হতে পারে, তাই দুটোই বলে দেবো যে কোনোভাবেই হোল্ড করবে না, না এদিক দিয়ে না ওদিক দিয়ে। তাই আমি এখানে লিখবো যে আমি যদি দেখাতে পারি 0 0 পয়েন্টেই তো আমি সমান দেখিয়েছি, 0 0 পয়েন্টে এফ এক্স ওয়াই এবং এফ ওয়াই এক্স সমান দেখিয়েছি। আমি যদি 0 0 পয়েন্টে কন্ডিশনটা হোল্ড করছে না দেখাতে চাই, মানে এফ এক্স ওয়াই 0 0 ইজ নট ইকুয়ালস টু, মানে ইকুয়ালস টু এফ ওয়াই এক্স 0 0 দেখিয়েছিলাম, আমি দেখিয়ে দেবো 0 0 পয়েন্টে এফ এক্স ওয়াইটা বা এফ ওয়াই এক্সটা কন্টিনিউয়াস নয়। তাহলে এই কন্ডিশনটা হোল্ড করলো না আর। পয়েন্ট লিমিট নিলেই হয়ে যাবে। হ্যাঁ, লিমিট এক্সিস্ট করবে না এখানে। হুম। তাহলে if if we approach the point, if we approach the point 0 0 along the path y equals to mx, where m is a real parameter, then the double limit xy tends to 0 0 fxy, which is equals to limit xy tends to 0 0 8x cube y cube divided by x square plus y square whole square whole cube, and which is equals to, যেহেতু y equals to mx ধরছি তার মানে x আর y লেখার দরকার নেই, y টাইম x দিয়ে চলে আসলো, ফলে x টেন্স টু 0 লিখলেই হয়ে যায়। সেগুলো লিমিটে আমরা অনেক করেছি এরকম। এক্স এস কিউব মানে এক্স এস কিউব, ওয়াই কিউব মানে এম কিউব এক্স এস কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার এর হোল কিউব, লিমিট এক্স টেন্স টু 0, 8 x to the power 6 m cube divided by x square মানে x to the power 6 1 plus m square এর হোল কিউব, তাহলে দিস ইকুয়ালস টু কত হচ্ছে, x to the power 6 x to the power 6 কেটেই গেল, পড়ে থাকলো হচ্ছে 8m কিউব বাই দিস, যার পরে পুরোটাই কনস্ট্যান্ট হয়ে গেল, যার পরে x to the power মানে x টেন্স টু 0 এর কোনো এফেক্টই নেই। তাহলে which is equals to 8m কিউব divided by 1 plus m square এর হোল কিউব, which is depending on m, that is which is different
for different values of m. এক একটা m এর জন্য এক একটা পথে যদি এক এক রকম ভ্যালু দেয়, তার মানে সে অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না। সে অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না। ঠিক আছে, সে অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না। তাহলে এখানে হুইচ ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এ, তাহলে দেয়ার ফোর লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0, limit x twice tends to 0 0 fxy does not exist. Also, limit sim xy tends to 0 0 fyx does not exist. তার মানে এক্স ওয়াই এবং ওয়াই এক্স এর লিমিট দুটোই এক্সিস্ট করছে না 0 0 পয়েন্টে। আর কন্টিনিউয়াস হতে গেলে লিমিট এক্সিস্ট করবে এবং সেই লিমিটের ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে, মানে 0 0 পয়েন্টে এফ এক্স ওয়াই যে ভ্যালু তার সাথে সমান হবে। লিমিটই যার এক্সিস্ট করছে না, তার আবার অন্য ভ্যালুর সঙ্গে সমান হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। মানে কন্টিনিউয়াস নয়, কন্টিনিউটির জন্য লিমিটটাই তো এক্সিস্ট করলো না। তাহলে দেয়ার ফোর are not continuous at 0 0. Hence, the converse of the Schwarz theorem is not true.